সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার প্রথম অনলাইন ক্লাসের পর আজকে আমি তোমাদের সাথে আমার দ্বিতীয় অনলাইন ক্লাসের আলোচনা করতে এসেছি। আজকে আমি যে টপিকটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইংরেজি গ্রামাটিক্যালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অনেকগুলো ধাপ রয়েছে। আমরা আজকে শুধুমাত্র অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের যেই ট্রান্সফরমেশন রয়েছে সেটা আমরা পরিবর্তন করব। তো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে যাব। প্রথমে তোমাকে জানতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসলে কি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্সের এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা। অর্থাৎ তোমার সেন্টেন্সের মূল অংশটা পরিবর্তন হবে না, অর্থাৎ তোমার সেন্টেন্সের বাহ্যিক দিকটা পরিবর্তন হবে, কিন্তু অভ্যন্তরীণ কোনো অর্থ পরিবর্তন হবে না। এটাই হচ্ছে আমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ আমার কাছে দেখতে মনে হবে যে বাক্যটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমি যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখি বা বুঝতে চেষ্টা করি তাহলে বুঝবো যে আমার বাক্যটা আসলে পরিবর্তন হয়নি। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে আমাকে কয়েকটা স্ট্রাকচার ফলো করতে হবে। ওই স্ট্রাকচারগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা সহজেই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো করতে পারবো। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আসলে কাদের জন্য। এটা তোমরা 6 থেকে শুরু করে 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এটা থাকতে পারে। তো নবম, দশম, অষ্টম শ্রেণী এবং আমার ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী এগুলো বেশি ইম্পর্টেন্ট। তো আমি কথা না বাড়িয়ে আমার আলোচনায় চলে যাই। আমি শর্টকাটে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ শব্দটা লিখলাম। প্রথম যে এক্সাম্পলটা বা প্রথম যে রুলসটা আমি করব সেটা হচ্ছে এভরি রুলসটা। এভরি অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি কথাটা থাকে তখন নেগেটিভ করার সময় আমাকে কী করতে হবে, অ্যাফার্মেটিভে এভরি কথাটা থাকলে নেগেটিভ করার সময় লিখতে হবে দেয়ার ইজ নো ডট ডট বাট। অর্থাৎ এভরি পরিবর্তে আমাকে দেয়ার ইজ নো ডট ডট বাট লিখতে হবে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এটা তো আমি বুঝি নাই, তো যার জন্য আমাকে এখন সহজে এক্সাম্পল করে এটা বুঝিয়ে দিতে হবে, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো। দেখো, পরীক্ষার মধ্যে আমার এভাবে থাকবে যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা হচ্ছে আমার এক্সাম্পলটা, আর ব্রেকের মধ্যে এনইজি মানে বাক্যটাকে আমার নেগেটিভ করতে হবে। তো উত্তর করার সময় আমাকে এভরির পরিবর্তে এইটুকু অর্থ লিখতে হবে। মাঝখানে একটা ডট ডটের বিষয় আছে, ডট ডটের মধ্যে আমি কী করবো সেটা আমি এখন দেখাই দিচ্ছি। দেখো, এভরি শব্দটার পরিবর্তে আমাকে লিখতে হবে দেয়ার ইজ নো। এখন প্রশ্ন আসতে পারে তো তাহলে ডটের মধ্যে কী লিখবো। এক্ষেত্রে মনে রাখবো হচ্ছে এভরির পরে যে সাবজেক্টটা আমার দেওয়া থাকবে, যে কোনো বাক্য এভরিবডি হইতে পারে, এভরি গার্ল হইতে পারে, এভরি বয় হইতে পারে, যেটাই থাকুক না কেন ওই সাবজেক্টটা এখানে বসাইতে হবে। অর্থাৎ এভরি মাদার দেয়ার ইজ নো মাদার, এভরি গার্লস দেয়ার ইজ নো গার্ল, এভরি বয় দেয়ার ইজ নো বয়েস। ক্লিয়ার? তো দেয়ার ইজ নো, যেহেতু আমার এখানে সাবজেক্ট দেওয়া আছে মাদার, আমি এখানে মাদারটা লিখবো। দেয়ার ইজ নো মাদার বাট, এখানে বাটটা এখানে দিলাম, লাভস হার চাইল্ড। তাহলে কী দাঁড়ালো আমার, এভরি পরিবর্তে এখানে আমি দেয়ার ইজ নো শব্দটা লিখলাম, ডট ডট মানে হচ্ছে আমার সাবজেক্টটা এখানে লিখতে হবে নোয়ের পরে, এবার বাট অংশটা এখানে আমি দিলাম, এরপরে বাকি অংশ অর্থাৎ যা থাকবে তাই লিখতে হবে, লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখন আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে বাহ্যিকগত দিক থেকে বাক্যটা পরিবর্তন মনে হবে, কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে বাক্যটা কোনো পরিবর্তন মনে হবে না। কীরকম, যেমন এখানে বলছে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটা মা তার শিশুকে, তার সন্তানকে ভালোবাসে। এখন আমার নিচেরটা যদি আমি দেখি আমার কাছে মনে হবে অর্থটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমি যদি এটার ভিতরের দিকটা মানে ব্যাখ্যা করতে যাই তাহলে দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নাই বাট লাভস হার চাইল্ড, যে তার ছেলেকে পছন্দ করে না, যে তার সন্তানকে ভালোবাসে না। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, অর্থাৎ বাক্যটা একই হলো আমার। তো এই হচ্ছে আমার প্রথম রুলসের প্রথম এক্সাম্পল, এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট লিখতে হবে। তাহলে আমি এবার তোমাদের এটা লেখার জন্য সময় দিলাম।
এখন আমরা আমাদের দ্বিতীয় নম্বর রুলসটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় রুলসটা হচ্ছে আমার, যদি কোনো জায়গায় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি কথাটা থাকে তাহলে নেগেটিভ করার সময় আমরা কি করব। নেগেটিভ করার সময় অনলির ক্ষেত্রে তিনটা জিনিস হতে পারে, মনে রাখবা। একটা হচ্ছে নান বাট, একটা হচ্ছে নাথিং বাট, আর একটা হচ্ছে নট মোর দেন, অথবা অনেকে লিখে নট লেস দেন। নান বাট হবে যখন অনলি দ্বারা কোনো ব্যক্তি বোঝাবে, নাথিং বাট হবে যখন অনলি দ্বারা কোনো বস্তু বোঝাবে, আর নট মোর দেন অথবা নট লেস দেন হবে যখন অনলি দ্বারা কোনো সংখ্যা বোঝাবে। এই হচ্ছে আমার তিনটা ধাপ, মনে রাখবো সহজে। যে অনলি থাকলে ব্যক্তি বোঝালে নান বাট হবে, বস্তু বোঝালে নাথিং বাট হবে, আর সংখ্যা বোঝালে হয় নট মোর দেন বসবে নতুবা নট লেস দেন বসবে। এই হচ্ছে আমার রুলসটা। তো অনলি নিয়মটা হচ্ছে একদম সহজ একটা নিয়ম। এটার এক্সাম্পল দেখলে আমি সহজে তোমরা লিখতে পারবা। তোমরা একটু রুলসটা উঠাই দাও। আচ্ছা, আমি এবার তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি, তিনটা আলাদা আলাদা এক্সাম্পল দেখাবো। তো তিনটা এক্সাম্পল আমি লিখলাম, তিনটে অনলির নিয়ম। প্রথমটা হচ্ছে ব্যক্তির নিয়ম, দ্বিতীয়টা হচ্ছে বস্তুর নিয়ম, আর 3 নম্বরটা হচ্ছে আমার সংখ্যার নিয়ম। তো দেখো একটা জিনিস, তিনটা জিনিস হচ্ছে আমার অনলির পরে বসেছে। যেমন ব্যক্তি যেটা বুঝে বলেছে সেটা হচ্ছে আমার অনলির পরে, এখানে তুমি মানে ব্যক্তি, এখানে অনলির পরে মানি মানে টাকা, এখানে টাকা হচ্ছে বস্তু, আর এখানে হি ইজ অনলি 16। যদিও হি সাবজেক্ট ব্যক্তি, কিন্তু এখানে অনলি কাকে রেফার করছে সেটা দেখতে হবে। এখানে অনলি রেফার করছে হচ্ছে 16 মানে সংখ্যাকে। তো উত্তর একদম সহজ, শুধুমাত্র অন্যের জায়গাগুলো পরিবর্তন করে বাকি কোনো কিছুই পরিবর্তন হবে না। যেমন যেহেতু ইউ হচ্ছে ব্যক্তি, উত্তরটা লিখতে হবে নান বাট, নান বাট ইউ ক্যান ডু ইট। দ্বিতীয়টা হবে নাথিং বাট, নাথিং বাট মানি ক্যান সলভ ইউর প্রবলেম। 3 নম্বরটা হবে হি ইজ নট মোর দেন অথবা নট লেস দেন 16 ইয়ার্স ওল্ড। অর্থাৎ তিনটা জিনিস শুধুমাত্র অনলির জায়গাটা আমরা পরিবর্তন করলাম। ব্যক্তি বোঝানো নান বাট, বস্তু বোঝানো তো নাথিং বাট, আর সংখ্যা বোঝানো তো এখানে হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন। আশা করি দ্বিতীয় নম্বর নিয়মটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে ভিডিওটা আরেকবার দেখো, এবং অনলি এবং এভরি নিয়ম যেটা, সেই দুটা নিয়ম আশা করি তোমরা বুঝতে পারবে। তো এক্সাম্পল তিনটা তোমরা একটু উঠিয়ে নাও, আমি তোমাদের উঠানোর সময় দিচ্ছি। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের 3 নম্বর নিয়মে। অ্যাফার্মেটিভে যদি মাস্ট কথাটা থাকে তাহলে নেগেটিভ করার সময় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প কথাটা লিখতে হবে। তবে এখানে কথা হচ্ছে, যদি আমরা হেল্প কথাটা লিখতে যাই তাহলে আমাকে মাস্টের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এটা মনে রাখবা, শুধুমাত্র হেল্পের ক্ষেত্রে। তুমি ক্যান নট বাট দিলে সেখানে তোমার ভার্বের পরে আইএনজি দিতে হবে না। যদি তুমি হেল্প দাও তাহলে ভার্বের সাথে তোমাকে অবশ্যই আইএনজিটা দিতে হবে। তো মাস্টের এক্সাম্পল যদি আমি দেখাতে যাই, ধরো এখানে বললাম উই মাস্ট গো দেয়ার। এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে। তাহলে উত্তর করার সময় তোমাকে প্রথমত সাবজেক্টটা লিখো,
ওটা আগেরটার মতোই নিয়ম, শুধুমাত্র মাস্টের জায়গাটা পরিবর্তন করবা। তাহলে আমরা উই ক্যান নট বাট লিখব, এরপর হচ্ছে গো দেয়ার। এখন যদি কেউ প্রশ্ন করে যে না স্যার আমি দ্বিতীয়টা লিখব, তাহলে দ্বিতীয়টা নিয়মটা কীভাবে করবা সেটা হচ্ছে আমি অর্ধেক করে দিচ্ছি, উই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। এই হচ্ছে আমার ক্যান নট হেল্প থাকলে যে ভার্বটা থাকবে, মাস্টের পরে যদি আমরা ক্যান নট হেল্প লিখি তাহলে এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের পরিবর্তে আমাকে ভার্বের সাথে আমাকে আইএনজিটা দিতে হবে হেল্পের ক্ষেত্রে। আর যদি আমরা বাদ দিই তাহলে আমাকে আর ভার্বের আইএনজি দিতে হবে না, যা আছে তা লিখলেই হয়ে যাবে। তো আশা করি মাস্টের নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিয়ম এবং এক্সাম্পল দুটো একটু উঠায় নাও। আমরা পরের নিয়মে চলে যাব। এই নিয়মটা একটু বুঝতে চেষ্টা করো, এটা তুলনামূলক একটু টাফ, কিন্তু বুঝতে পারলে এই নিয়মটা অনেক সহজ একটা নিয়ম। যদি কোনো একটা বাক্যে অ্যাফার্মেটিভ করার সময় অলওয়েজ কথাটা থাকে, তাহলে আমাকে নেগেটিভ করার সময় ওই অলওয়েজের পরিবর্তে কী করতে হবে, অলওয়েজ থাকলে আমাকে নেগেটিভ লিখতে হবে অলওয়েজের পরিবর্তে। কিন্তু এই অলওয়েজের পরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটা আমাকে জানতে হবে। এটা সম্পূর্ণ তোমার মুখস্থ করতে হবে, কোনটা এটা কোনো নিয়মে পড়বে না। যেমন ভালো, গুড, এটার বিপরীত হচ্ছে ব্যাড। এরপর ধরো তুমি বললা রেগুলার, এটার বিপরীত হচ্ছে ইরেগুলার। তুমি বললা মর্নিং, এটার বিপরীত হচ্ছে নাইট। এরকম প্রত্যেকটার বিপরীত শব্দ তোমাকে জানতে হবে। তো এটা হচ্ছে আমার নেগেটিভ অংশ। এখন অ্যাফার্মেটিভ অংশ। এখন এই অংশটাকে যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে আমাকে অলওয়েজের পরিবর্তে কী লিখতে হবে, নেভার। হি ইজ নেভার। রেগুলারের বিপরীতটা আমাকে জানতে হবে, কারণ আমাকে যেহেতু নেভারের পরে অর্থাৎ অলওয়েজের পরিবর্তে যে নেভার লিখছি সেই নেভারের পরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা বিপরীত জানতে হবে। রেগুলার নিয়মিত, তোমার গুণ, এটা বিপরীত হচ্ছে ইরেগুলার অনিয়মিত। তাহলে এখানে আমি ইরেগুলারটা লিখবো, হি ইজ নেভার ইরেগুলার ইন হিজ ক্লাস। তাহলে উত্তরটা আমাকে লিখতে হবে, হি ইজ নেভার ইরেগুলার ইন হিজ ক্লাস। তাহলে দেখো আরেকবার বলে দিচ্ছি আমি, হি লিখলাম, ইজ লিখলাম, অলওয়েজের পরিবর্তে নেভার লিখলাম, রেগুলারের পরিবর্তে ইরেগুলার লিখলাম, বাকি অংশ ইন হিজ ক্লাস। তোমরা নিয়মটা একটু উঠিয়ে নাও। এখন আমরা যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর নিয়ম। যদি অ্যাফার্মেটিভে অ্যাজ সুন অ্যাজ দেখো, তাহলে নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড ডট ডট দেন কথাটা দিতে হবে। এখন এই বাক্যটাকে আমি এক্সাম্পলে রূপান্তর করতে গেলে বাক্যটা একটু বড় হবে। নেগেটিভ করার সময় বাক্যটা যদিও বড়, কিন্তু উত্তরটা অনেক সহজ, কারণ অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে যেহেতু আমাকে নো সুনার হ্যাড লিখতে হবে, তো আমি এখানে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে
নো সুনার হ্যাড কথাটা লিখব। একটু খেয়াল করবা, অ্যাজ সুন এজের পরিবর্তে আমি নো সুনার হ্যাড লিখলাম, সাবজেক্টটা আমি ঠিক রাখবো, উই আছে আমার। এরপরে যদি এখানে আমি হ্যাড কথাটা লিখি তাহলে মনে রাখবা হ্যাভ, হ্যাজ, হ্যাড যেটাই থাকুক, এখানে যে ভার্বটা আমার থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপলটা লিখতে হবে। এইখানে দেয়া থাকবে হচ্ছে ভার্ব টুতে কিংবা ভার্ব ওয়ানে যেটাতেই থাকুক না কেন, উত্তর করার সময় হ্যাডের পরে যে সাবজেক্টটা দেবো সেই সাবজেক্টের পরে আমাকে ভার্ব থ্রি ফর্মটা লিখতে হবে। তো রিস্টের ভার্ব থ্রি হচ্ছে রিস্ট, এটাই। এখন যদি কোনো কারণে এখানে ধরো বলতো স, তাহলে তুমি কিন্তু এখানে সিন লিখতে হইতো, অথবা ধরো এখানে কোনো কারণে কাট বলতো, তাহলে এখানে কিন্তু তোমাকে কাটি লিখতে হইতো, অর্থাৎ এটা পরিবর্তন নাই। তো যেটাই থাকুক না কেন তোমাকে ভার্ব থ্রিতে লিখতে হবে। তো নো সুনার হ্যাড উই রিস্ট দ্য স্টেশন, এখানে একটা কথা বলে রাখি, খেয়াল করবা, সেটা হচ্ছে এই যে কমাটা এখানে দিলাম, এই কমার পরিবর্তে এখানে দেনটা দিতে হবে। তো এই যে আমি নো সুনার হ্যাড উই রিস্ট দ্য স্টেশন দিলাম, এখন এই কমার পরিবর্তে আমি এখানে কি দিব, দেন। দেন বাকি অংশ এটার পরিবর্তন নেই, কি হবে, দ্য ট্রেন লেফট দ্য প্ল্যাটফর্ম। তাহলে শুধুমাত্র অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড লিখলাম, সাবজেক্ট দিলাম, ভার্ব থ্রি লিখলাম, দ্য স্টেশন লিখলাম, কভার পরিবর্তে দেন দিলাম, বাকি অংশ দ্য ট্রেন লেফট দ্য প্ল্যাটফর্ম। আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। তো নিয়মটা তোমরা একটু উঠিয়ে নাও। এখন আমরা আমাদের আজকের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের শেষ নিয়মটা শিখব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বাক্য করতে গেলে আমাকে লাস্টে যে নিয়মটা শিখতে হবে সেটা হচ্ছে এই যে এতক্ষণ পর্যন্ত আমি যে নিয়মগুলো তোমাদের দেখালাম, এই নিয়মগুলো ছাড়া যদি আমার কোনো সরল বাক্যর কোনো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে বলো, অর্থাৎ সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, হ্যাঁ, এরপরে তোমার অ্যাডজেক্টিভ থাকবে, অবজেক্ট থাকবে। তো এরকম অর্থাৎ অক্সিলারি ভার্বের নিয়ম যেটা আমরা বলি সেটা, তো এই বাক্যের ক্ষেত্রে সহজে যেটা বোঝা যায় যে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে এখানে আর তোমার এই অ্যাফার্মেটিভ নেগেটিভ কথাটা আসবে না, এখানে আসবে হচ্ছে তোমার সরাসরি যে নেগেটিভটা কীভাবে করতে হবে। নেগেটিভটা করতে হবে হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, এরপর অক্সিলারি ভার্ব লিখতে হবে, এরপরে এর সাথে নট অথবা অ্যান্টি কথাটা যুক্ত করতে হবে। আমরা নটটাই দিলাম তাহলে সহজ হবে, কারণ অ্যান্টি দিলে আমরা অনেক সময় শর্ট ফরম্যাট লিখতে হয়। তো অক্সিলারি ভার্ব প্লাস নট কথাটা দিলাম। এরপরে হচ্ছে আমার অ্যাডজেক্টিভের বিপরীত, অর্থাৎ যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভের বিপরীত। এটা হচ্ছে আমার অনেকটা অলওয়েসের নিয়মের মতো। হ্যাঁ, আমরা যে অলওয়েসের নিয়মটা করেছিলাম, অলওয়েসে যেরকম বিপরীত শব্দটা লাগবে ওইরকম বিপরীত শব্দটা এখানে লিখতে হবে। তো অবজেক্ট মানে বাকি অংশ থাকলে লিখবো, না থাকলে লিখবো না। তো এখন আমি এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবা, যেমন হি ইজ এ গুড পারসন, নেগেটিভ। দেখো এটা আমার যে 5টা বা 6টা নিয়ম আমি এতক্ষণ করালাম, সেই 5টা নিয়মের একটার মধ্যে এটা পড়ে নেই, এটা সরাসরি অক্সিলারি ভার্বের নিয়মে পড়ছে। আর অক্সিলারি ভার্বের নিয়ম হলে প্রথমে সাবজেক্ট লিখবা, দিলাম হি, অক্সিলারি ভার্ব দিবা ইজ, এর সাথে নট যুক্ত করতে হবে, হি ইজ নট। এখন গুডের এ আছে এ দিবা, গুডের বিপরীতে তোমাকে জানতে হবে ব্যাড, হি ইজ নট এ ব্যাড পারসনের জায়গায় পারসন। আমি কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। ধর আমি নিচে একটা বললাম ম্যান ইজ মর্টাল, এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে। এখন সাবজেক্ট লিখবো, ম্যান, ইজ লিখলাম, নট দিতে হবে, ম্যান ইজ নট। মর্টাল মানে মরণশীল, বিপরীত হচ্ছে অমরণশীল, অর্থাৎ ইমমর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল। তাহলে কী দাঁড়ালো, যে অক্সিলারি ভার্বের নিয়মে যদি আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই, তাহলে এটা হচ্ছে একটু লিখে নিবা, সেটা হচ্ছে আমি সহজে বোঝার জন্য লিখে দিচ্ছি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে, এই নোটটা লিখে নিলে সহজে নিয়মটা যখন করবা তখন তোমরা বুঝতে পারবা যে অক্সিলারি ভার্বের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে সাবজেক্ট অক্সিলারি ভার্বের সাথে নট, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ, এরপর অবজেক্টটা, এই পার্সনটা কিন্তু অবজেক্ট, এই অবজেক্ট এখানে লিখতে হবে। তো এই ছিল আজকে আমার
অনলাইন ক্লাসের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের নিয়মগুলো তোমরা বাড়িতে বসে বসে অনেক প্র্যাকটিস করবা। আর তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি এখন, সেটা হচ্ছে তোমরা এই নিয়মগুলো বোঝার পর এখন আমি পুরোটা লেখা মুছে দিব, দেওয়ার পর এখানে আমি যে নিয়মগুলো করলাম সবগুলো থেকে একটা করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো লিখে নাও এবং তোমরা বাড়িতে এগুলো বসে প্র্যাকটিস করে দেখবা যে তোমরা নিয়মগুলো বুঝতে পারছো কিনা। তাহলে এক্সাম্পলগুলো আমি তোমাদের দিলাম, এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। যে নিয়মগুলো আমি টোটাল 6টা নিয়ম করালাম, যদি অনলিটা হিসাব করলে আমাকে আরও বেশি নিয়ম বুঝতে হবে, কারণ অনলি 3টা নিয়ম কিন্তু আমি এখানে বুঝিয়েছি। তো আমি একটা এক্সাম্পল দিলাম অনলি থেকে, তোমরা বাড়িতে বই দেখে বইয়ের মধ্যে আরও এরকম অনেক এক্সাম্পল পাবা। তোমাদের গ্রামাটিক্যাল বিভিন্ন বই রয়েছে, সেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে গেলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের অনেকগুলো নিয়ম তোমরা সেখানে পাবা। তো ওই এক্সাম্পলগুলো তোমাদের বেশি করে করতে হবে যদি তোমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের এই নিয়মগুলো মনে রাখতে চাও। তো ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করবে যারা আমি ভবিষ্যতে তোমাদের আরও ভালো করে ক্লাস করতে পারি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।